শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাবাদী তোমরা সকলে ভালো আছো, মঙ্গল মতো আছো। শুরুতে তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, তোমরা লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। আমি অপেক্ষা করছি, আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, তোমরা লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত কমেন্ট করো। আমরা একটু কালক্ষেপণ করছি, আশাবাদী যারা লাইভে যুক্ত হয়ে যাওয়ার এর মধ্যে হয়ে যাবে। আন্তর্জাতিক বিষয়গুলির লেকচার 14তে আমরা প্রবেশ করব। ধন্যবাদ সাদিয়া ইসলাম, ধন্যবাদ সুকৃতি আজমাল, ধন্যবাদ আয়াতুল ইসলাম মাহিন, ধন্যবাদ নাফিজ রহমান। ওয়ালাইকুম আসসালাম রোকসানারিনী, ভালো আছি আমি, আশা করি তুমি ভালো আছো। এফ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী লাইভটি পরিষ্কার আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ। সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় আমি বলবো তোমরা দয়া করে হেডফোন ব্যবহার করো আর কি। হ্যাঁ, সাউন্ডে যদি কোনো সমস্যা মনে হয় বা সাউন্ড যদি আসতে লাগে, হেডফোন ব্যবহার করতে পারো আর কি। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এফ আক্তার, ভালো আছি আমি। হ্যালো মারিয়া ইসলাম, ধন্যবাদ সাদিয়া ইসলাম। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। লেকচার 14 আন্তর্জাতিক বিষয়াবলী। এখানে আমরা ইউরোপের গুরুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে, ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোর ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে ক্লাসের শুরুতে তোমাদের মাথায় রাখতে হবে লেকচার 14, 15 এবং 16, খুব সম্ভবত লেকচার 14 থেকে 17 পর্যন্ত ইউরোপের দেশগুলোর ইতিহাস আছে। তো আমরা আজকে শুরু করব সবচেয়ে প্রথম যে দেশটাকে দিয়ে, রাশিয়াকে দিয়ে। তোমরা জানো বাংলাদেশের অন্যতম একটি মিত্র রাষ্ট্র রাশিয়া, যে রাষ্ট্রটি কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধেও আমাদেরকে কি করেছে, প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ভাইকিং রাজা ভাইকিং রাজার নামটা ছিল রুবিক। মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইকিং একজন রাজা, যে রাজার নাম আমি বলেছি কিন্তু রুবিক। সেই ভাইকিং রাজা রুবিকের নাম অনুসারে আসলে রাশিয়ার নামকরণ হয়েছে। তাহলে দেশটির নাম রাশিয়া হয়েছে কার নামে? দেশটির নাম রাশিয়া হয়েছে আমরা বলতে পারি ভাইকিং একজন রাজা রুবিকের নাম অনুসারে। মনে থাকবে, ভাইকিং রাজা রুবিকের নাম অনুসারে নাম হয়েছে। মেহেদী হাসান খালিদ, কোন পর্যন্ত ক্লাস হয়েছে আমার সব মনে আছে, কোনো অসুবিধা নেই, এত মস্তিষ্ক ভোলা আমি নই, ভয় পেও না, সব ক্লাস হবে, দিন শেষে সব ক্লাস বুঝে পাবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম তোমাদের, যে একজন ভাইকিং রাজা রুবিকের নাম অনুসারে রাশিয়ার নামকরণ করা হয়েছে। এবং আধুনিক রাশিয়ার গোড়াপত্তন যিনি করেছেন,
আধুনিক রাশিয়ার গোড়াপত্তন যিনি করেছেন তার নাম হচ্ছে ইভান দ্য গ্রেট। তথ্যটি মনে রেখো যে আধুনিক রাশিয়ার গোড়াপত্তন করেছেন ইভান দ্য গ্রেট। তাহলে আজকের অত্যন্ত পরাক্রমশালী একটি দেশ রাশিয়া, যে রাশিয়ার নামকরণ হয়েছে একজন ভাইকিং রাজা রুবিকের নামে। রুবিক থেকে হয়েছে রাশিয়া, এবং আমাদের আধুনিক রাশিয়ার গোড়াপত্তন করেছেন ইভান দ্য গ্রেট। এবং এই ইভান দ্য গ্রেটের নাতির শাসনামল থেকে আমরা দেখেছি রাশিয়াতে চালু হয়েছে জারতন্ত্র। তোমাদের মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে রাশিয়ার প্রাক্তন রাজাদের উপাধি কিন্তু জার। পূর্বে জারতন্ত্র কোন দেশে ছিল? রাশিয়াতে ছিল। রাশিয়ার রাজাদের উপাধি ছিল জার। আর এই জারতন্ত্রের সূচনা হয় ইভান দ্য গ্রেটের নাতির আমল থেকে। বুঝতে পেরেছো? ইভান দ্য গ্রেটের নাতির আমল থেকে। আজকের দিনে কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ কিন্তু রাশিয়া। আয়তনে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ আমরা কি বলেছি? রাশিয়া বলেছি। যে রাশিয়ার পশ্চিম দিকটাতে রয়েছে, তোমরা ম্যাপে নিশ্চিত রাশিয়াকে চেনো, মাথায় রাখতে হবে রাশিয়ার পশ্চিম যে দিকটা রয়েছে, পশ্চিমে রয়েছে বাল্টিক সাগর। আচ্ছা, রাশিয়ার পূর্ব সাইডটাতে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে দেখেছো রাশিয়ার পশ্চিম সাইডে রয়েছে বাল্টিক সাগর, পূর্ব সাইডে রয়েছে প্রশান্ত মহাসাগর। রাশিয়ার উত্তর দিক যেটি আমরা মাথায় রাখবো, রাশিয়ার উত্তর দিকে রয়েছে আর্কটিক মহাসাগর। এবং তোমরা সকলে জানো যে আর্কটিক মহাসাগরকে কিন্তু উত্তর মহাসাগর বলা হয়, উত্তর বা আর্কটিক মহাসাগর। এবং রাশিয়ার দক্ষিণ সাইড, মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাশিয়ার যে দক্ষিণ দিকটা রয়েছে, রাশিয়ার দক্ষিণ সাইডে রয়েছে ব্ল্যাক সি অর্থাৎ কৃষ্ণ সাগর। তাহলে দেখো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ রাশিয়া আয়তনে, এবং যে রাশিয়ার পশ্চিম দিকটাতে রয়েছে বাল্টিক সাগর, পূর্ব সাইডে রয়েছে প্রশান্ত মহাসাগর, উত্তরে রয়েছে আর্কটিক বা উত্তর মহাসাগর, এবং এই উত্তর বা আর্কটিকের একটি বৃহৎ সীমানা কিন্তু রাশিয়ার সাথে রয়েছে। এবং মাথায় রাখতে হবে দক্ষিণে রয়েছে কৃষ্ণ সাগর। তাহলে দুটো সাগর এবং দুটো মহাসাগর পরিবেষ্টন করে রেখেছে রাশিয়াকে। এবং আমরা যতটুকু জানি যে রাশিয়ার সাথে কিন্তু 14টি দেশের সীমানা রয়েছে। কতটি দেশ? 14টি দেশের সীমানা রয়েছে। পৃথিবীর অধিক সীমান্ত বেষ্টিত দেশ কিন্তু রাশিয়ার সাথে 14টা দেশের সীমানা রয়েছে। তবে আরেকটা দেশ কিন্তু আছে, আমরা জানি চীনের সাথেও কিন্তু 14টি দেশের সীমানা রয়েছে। তাহলে অধিক সীমান্ত বেষ্টিত দেশ রাশিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাশিয়াতে 1917 সালে একটি বড় বিপ্লব হয়েছিল, যে বিপ্লবকে আমরা সবাই জানি। 1917 সালে রাশিয়াতে হয়েছিল রুশ বিপ্লব। কি বিপ্লব? আমরা বলতে পারি রুশ বিপ্লব। হয়তো এত সহজ প্রশ্ন পরীক্ষাতে আসবে না যে রুশ বিপ্লব কত সালে হয়েছে, আর যদি আসে হয়তো আমরা উত্তর প্রদান করতে পারবো। ঠিক আছে, পেজে ক্লাসটা নিতে পারলাম না, আসলে একটু কারিগরিক সমস্যার কারণে পেজে থেকে লাইভে আমি আসতে পারলাম না, আসলে বাধ্য হলাম গ্রুপে লাইভে আসতে। তাহলে মনে রাখতে হবে রাশিয়াতে রুশ বিপ্লব হয়েছিল কত সালে? 1917 সালে। তো এই বিপ্লব দ্বারা কি হয়েছিল যদি প্রথমত একটা প্রশ্ন আসে, তোমরা মনে রেখো এই বিপ্লব দ্বারা রাশিয়াতে জারতন্ত্রের অবসান ঘটেছিল। রাশিয়াতে প্রায় 300 বছরের রোমান রাজবংশের মতো রাজবংশ ছিল, জারতন্ত্র ছিল। প্রায় 300 বছরের জারতন্ত্রের অবসান ঘটে রুশ বিপ্লব দ্বারা। এবং এই রুশ বিপ্লব দ্বারা
রাশিয়া হয় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ। পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা, আমরা বলবো রাশিয়া। রুশ বিপ্লব দ্বারা রাশিয়াতে কি হয়েছিল? জারতন্ত্রের অবসান ঘটেছিল। কি তন্ত্রের অবসান ঘটেছিল? জারতন্ত্রের অবসান ঘটেছিল। রুশ বিপ্লব দ্বারা রাশিয়ায় প্রতিষ্ঠা হয়েছিল প্রজাতন্ত্র। কি তন্ত্র? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে জনগণই সকল ক্ষমতার উৎস, এটাই বেসিক্যালি প্রজাতন্ত্র। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন হয় রাশিয়া প্রথম প্রজাতন্ত্রে পরিণত হয়েছে কত সালে, বা রাশিয়াতে জারতন্ত্রের অবসান ঘটেছে কত সালে, বা রাশিয়া কত সালে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, সেই সালটা তোমরা কমেন্ট করো। আমি 3টি প্রশ্ন একসাথে করেছি যে রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয়েছে কত সালে, রাশিয়াতে জারতন্ত্রের অবসান ঘটেছে কত সালে, বা আমি প্রশ্ন রেখেছি যে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে রাশিয়ার আত্মপ্রকাশ ঘটেছে কত সালে। সেই সালটা তোমরা দ্রুত আমাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কমেন্ট করো। রোকসানা রিনি লিখেছে 1917 সাল। আচ্ছা, তাহলে আমার প্রশ্নটি ছিল এমন যে রাশিয়াতে রাজতন্ত্রের অবসান ঘটেছে অর্থাৎ জারতন্ত্রের অবসান কত সালে ঘটেছে? ধন্যবাদ এফ আক্তার, ধন্যবাদ নাফিস রহমান। বা রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয়েছে কত সালে, প্রশ্নটি করেছিলাম, তোমরা উত্তর দিয়েছো 17 সালে। তাহলে 1917 সাল এই রাশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, ভাইকিং রাজা রুবিকের নাম অনুসারে দেশটির নাম হয়েছিল কিন্তু রাশিয়া। এবং দেখেছো যে আধুনিক রাশিয়ার গোড়াপত্তন করেছিলেন ইভান দ্য গ্রেট, এবং এই ইভান দ্য গ্রেটের নাতির আমল থেকে রাশিয়াতে চালু হয়েছিল জারতন্ত্র, অর্থাৎ রাশিয়ার রাজাদের বলা হতো, উপাধি ছিল জার। পৃথিবীর অধিক সীমান্ত বেষ্টিত দেশ রাশিয়া, 14টি দেশের সাথে রাশিয়ার কি রয়েছে? সীমানা রয়েছে। এবং তোমরা আগে থেকে জানো রাশিয়া হচ্ছে একটি ইউরেশিয়ান রাষ্ট্র, যে রাষ্ট্রের একটা অংশ ইউরোপে রয়েছে এবং বৃহৎ একটি অংশ এশিয়ার মধ্যে রয়েছে। ইউরেশিয়ান রাষ্ট্র কিন্তু রাশিয়া। তবে হ্যাঁ, প্রশাসনিকভাবে রাশিয়াকে ইউরোপের বলে কিন্তু গণ্য করা হয়। প্রশাসনিকভাবে রাশিয়াকে ইউরোপের বলে কি করা হয়ে থাকে? গণ্য করা হয়ে থাকে। তো যাই হোক, তারপরে আমরা বললাম 1917 সালে রাশিয়াতে কি বিপ্লব হয়? রুশ বিপ্লব হয়। রুশ বিপ্লব দ্বারা রাশিয়ার জারতন্ত্রের কি ঘটে? অবসান ঘটে। রুশ বিপ্লব দ্বারা রাশিয়া প্রথম পৃথিবীর সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, এবং 1917 সালে রুশ বিপ্লব দ্বারা রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয়। তাহলে রুশ বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিপ্লব। এখন রুশ বিপ্লব কেন হয়েছিল, কি প্রেক্ষাপটে হয়েছিল, সে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। চল, রুশ বিপ্লব কেন হয়েছিল বা কি প্রেক্ষাপটে রুশ বিপ্লবটা হয়েছিল, চলো আমরা সেটি একটু পরিষ্কার হয়ে আসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালটা হচ্ছে 1917 সাল। আবারও বলছি, রুশ বিপ্লবের বছর। এই রুশ বিপ্লবের বছরে রাশিয়ার যিনি জার ছিলেন, জার মানে তো বুঝতেছো শাসক বা রাজা, ওনার নামটা ছিল দ্বিতীয় নিকোলাস। দ্বিতীয় নিকোলাস, তার মানে রুশ বিপ্লবের সময় রাশিয়ার জারের নাম ছিল দ্বিতীয় নিকোলাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় নিকোলাস কোনো প্রজাবৎসল রাজা ছিলেন না, প্রজাহিতৈষী কোনো রাজা ছিলেন না, স্বৈরাচারী মনোভাবাপন্ন একজন জার বা শাসক ছিলেন। দ্বিতীয় নিকোলাস রাজ্যে যারা বুর্জুয়া শ্রেণী, ধনাঢ্য শ্রেণী, তাদের পৃষ্ঠপোষকতা করতেন, কিন্তু এ রাজ্যে যারা শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, যারা দরিদ্র শ্রেণী, তাদেরকে কিন্তু নানান জুলুম অত্যাচারের মধ্যে আবদ্ধ করে রাখতেন দ্বিতীয় নিকোলাস। তার মানে দ্বিতীয় নিকোলাসের কাছে ভালো কারা ছিল? যারা বুর্জুয়া শ্রেণী, ধনাঢ্য শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী বা ধর্মযাজক শ্রেণী, তারা ভালো ছিল দ্বিতীয় নিকোলাসের কাছে। কিন্তু রাজ্যে যারা, দেশে যারা কৃষক, যারা শ্রমিক, সাধারণ জনতা, তাদের কোনো মূল্য ছিল না দ্বিতীয় নিকোলাসের কাছে, এবং অত্যাচার, অনিয়ম, কর বোঝা সব কিছু জনগণের উপরে চাপিয়ে দিতেন দ্বিতীয় নিকোলাস।
এবং অনেকটা এমন অবস্থায় পরিণত হয়েছিল রাশিয়া যে সাধারণ মানুষের হাতে কাজ ছিল না, পেটে খাবার ছিল না, অর্থাৎ রুটি ছিল না। একটি ভয়ঙ্কর অবস্থানে পড়ে গিয়েছিল কৃষক, শ্রমিক, সাধারণ মানুষেরা রাশিয়ার। আর তোমরা জানো যে 1917 সালে এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়, এবং প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে রাশিয়া কিন্তু যুদ্ধে মিত্রপক্ষে অংশ নিয়েছিল, রাশিয়া যুদ্ধ করছিল, রাশিয়ার সেনাবাহিনী যুদ্ধ ময়দানে ছিল। আসলে যার দ্বিতীয় নিকোলাসের একটা পলিসি বা একটা মানে উদ্দেশ্য ছিল যে রাশিয়াকে যুদ্ধে নিয়োজিত রেখে জনগণের দৃষ্টি যুদ্ধের দিকে রাখা। জনগণ যেন, অর্থাৎ দ্বিতীয় নিকোলাসের শাসনে জনগণ অতিষ্ঠ ছিল, সাধারণ কৃষক, শ্রমিক তারা অতিষ্ঠ ছিল, তারা যেন কোনো বিক্ষোভ বিদ্রোহ না করে, তারা যেন দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে না যায়। ফলে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য নিকোলাস কি করেছিল? প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়াকে নিয়োজিত রেখেছিল। কিন্তু 1917 সালের মার্চ মাসের ঘটনা, কোন মাস? 1917 সালের মার্চ মাসের ঘটনা। পেট্রোগ্রাড, রাশিয়ার একটি জায়গা রয়েছে পেট্রোগ্রাড। এই যে রাশিয়ার পেট্রোগ্রাড যে জায়গাটা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই পেট্রোগ্রাডে সুতাকলের কিছু শ্রমিক, সুতাকল আছে না, সুতা বোঝো, সুতা, সেই সুতাকলের কিছু নারী শ্রমিক তারা রুটি কিনছিলেন। কি কিনছিলেন? পেট্রোগ্রাডে সুতাকলের কিছু নারী শ্রমিক রুটি কিনছিলেন, লাইনে দাঁড়িয়ে তারা রুটি সংগ্রহ করছিলেন। কিন্তু এখানে একটা হট্টগোল বাধে, এবং একটা অনিয়ম লক্ষ্য করে নারী শ্রমিকরা একটি হট্টগোল বাধায়, এবং এই হট্টগোলটা একটি বিপ্লবে কি হয়ে যায়? রূপান্তর হয়ে যায়। কারণ আমি আবারও বলছি, সুতা কলে কারা কাজ করে? কোন নারীরা কাজ করে? নিশ্চিত বুর্জুয়া ধনাঢ্য শ্রেণীর নারীরা কাজ করে না। দিনমজুর, শ্রমিক, খুবই দরিদ্র শ্রেণীর ওয়ার্কাররা কিন্তু মূলত সুতাকলে কি করে থাকে? কাজ করে থাকে। তো সেখানে যখন নারী শ্রমিকেরা রুটি সংগ্রহ করছিল, সে রুটি সংগ্রহ করতে যে দেখা গেল একটা হট্টগোল বাঁধে, একটা অনিয়ম দেখে, এবং এই হট্টগোলটাই একটা বিদ্রোহের কি হয়? রূপ নেয়। এবং যখন নারীদের দ্বারা এই বিদ্রোহ মানে কি বলবো যে দানা বেঁধে ওঠে, তখন কিন্তু দেখেছি এই বিদ্রোহে কৃষক বলো, শ্রমিক বলো, তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করে। এমনকি দ্বিতীয় নিকোলাসের যে সেনাবাহিনী ছিল তারাও অনেকটা নিষ্ক্রিয় হয়ে ওঠে। তারা জনগণকে তো কিছু বলেই না, কৃষক, শ্রমিক, সাধারণ জনতাকে তো কিছু বলে না, তারা একদম নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। খুব বিস্মিত হয়ে পড়েন দ্বিতীয় নিকোলাস যে নারীদের একটা ছোট্ট আন্দোলন এত বড় আন্দোলন হতে পারে। এক্সাম্পল, আমাদের তৎকালীন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো অবস্থা হয়েছে, যে ছাত্র আন্দোলন এত বড় দানা বেঁধে উঠতে পারে, এটা শেখ হাসিনা কল্পনা করতে পারছিলেন না। একইভাবে দ্বিতীয় নিকোলাস কল্পনা করতে পারেননি যে সুতাকলের শ্রমিকেরা, নারী শ্রমিকেরা এভাবে জারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। এবং যার খুব দ্রুত তিনি বলেন যে তোমরা চিন্তা করো না, আমি একটি কার্যকর সংসদ গঠন করব, জনপ্রতিনিধিদেরকে সেখানে আহ্বান করব, আমার একক কর্তৃত্ব দরকার নেই, জনপ্রতিনিধিরা আসবে, তারা রাষ্ট্রের শাসন কার্য আমার অধীনে থেকে পরিচালনা করবে। কিন্তু এই সময় মার্চ মাসে সাধারণ কৃষক, শ্রমিক বা নারী শ্রমিক তারা বলে যে না, আমরা জারের পতন চাই, আমরা জারতন্ত্রের উচ্ছেদ চাই। যার দিশেহারা হয়ে পড়ে, যার আশ্বস্ত করতে থাকে। যেমন দেখেছো শেখ হাসিনা ছাত্র নেতাদেরকে একবার ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ভুজুং ভাজুং দিল, কিন্তু ভুজুং ভাজুংয়ে কাজ হলো না। ছাত্ররা একটা সময় এক দফা দাবি তুলল যে সরকারের কি চাই? পতন চাই। তেমনি কৃষক, শ্রমিক, নারী শ্রমিকরা তারাও দাবি তুলে বসলো, দ্বিতীয় নিকোলাসের পতন চাই। তখন দ্বিতীয় নিকোলাস অতি দ্রুত মস্কো থেকে পেট্রোগ্রাডে আসার চেষ্টা করলেন, যে পেট্রোগ্রাডে তিনি নিজেই এসে এই শ্রমিকদের, কৃষকদের তিনি কি করবেন? শান্ত করার চেষ্টা করবেন। কিন্তু উত্তেজিত শ্রমিকেরা, কৃষকেরা রেল লাইন উপরে ফেলে দিল। কোনোভাবেই দ্বিতীয় নিকোলাস পেট্রোগ্রাডে আসতে পারলেন না, এবং দ্বিতীয় নিকোলাস
বাধ্য হলেন তিনি ক্ষমতা ছাড়তে। এবং রুশ বিপ্লব, আমি তোমাদেরকে বলতে চাই, রুশ বিপ্লবের দুটো পর্যায় তোমরা লক্ষ্য করবা। কয়টা পর্যায়? দুটো পর্যায়। দুটো পর্যায়ের প্রথম পর্যায়ে কি হলো? তোমরা দেখতে পাও যে প্রথম পর্যায়ে দ্বিতীয় নিকোলাসের পতন ঘটল, অর্থাৎ জারতন্ত্রের অবসান হলো। দ্বিতীয় নিকোলাস খুব চেষ্টা করেছিলেন ক্ষমতায় থাকার জন্য। তিনি শ্রমিকদের দাবি দেওয়া বিভিন্ন কিছু মেনেও নিতে চেয়েছিলেন, কিন্তু ওই যে হাসিনা সরকারের মতো এক দফা উঠে যায় যে না, কি করতে হবে, দ্বিতীয় নিকোলাসকে মানে তার ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং জারতন্ত্রের অবসান ঘটাতে হবে। এবং সত্যি সত্যি তাই হয়ে গেল। তাহলে দেখেছো যে সামান্য সুতাকলের নারী শ্রমিকদের দ্বারা একটা আন্দোলন সংঘবদ্ধ হয়, যে আন্দোলন দ্বারা যার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত হন এবং সাথে সাথে আমাদের রাশিয়াতে জারতন্ত্রের কি ঘটে? অবসান ঘটে। এবং জারতন্ত্রের অবসান ঘটা মাত্র আমরা দেখতে পেলাম বুর্জোয়া শ্রেণী এবং কিছু মধ্যবিত্ত শ্রেণীর লোকদেরকে নিয়ে। তাহলে দেখো যে মার্চ মাসের আন্দোলনে নিকোলাস ক্ষমতাচ্যুত হলেন, তার সাথে সাথে জারতন্ত্রের অবসান ঘটে গেল, শেষ। এবং অবসান ঘটা মাত্র আমরা দেখতে পেলাম যে বুর্জোয়া এবং মধ্যবিত্ত শ্রেণীদেরকে নিয়ে একটি সরকার গঠন হলো, অস্থায়ী সরকার যেটাকে বলে। বুর্জোয়া এবং মধ্যবিত্ত শ্রেণীদেরকে নিয়ে একটি গঠন হলো অস্থায়ী সরকার। একদম দেখো বাংলাদেশের মতো, যে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তার সাথে সাথে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তেমনি রাশিয়াতে জারতন্ত্রের অবসানের সাথে সাথে রাশিয়াতে বুর্জোয়া মানে ধনাঢ্য শ্রেণী, অভিজাত শ্রেণী বা এলিট শ্রেণী, তাদেরকে নিয়ে এবং মধ্যবিত্তদেরকে নিয়ে একটা অস্থায়ী সরকার গঠন হলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে একজন নেতার নাম আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, লেনিন, যার পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিয়াস উইলানভ লেনিন। আমরা সংক্ষেপে লেনিন নামেই তাকে ডেকে থাকি, পুরো নাম ভ্লাদিমির ইলিয়াস উইলানভ লেনিন। তিনি ছিলেন সুইজারল্যান্ডে, তিনি একজন রুশ নাগরিক। তিনি কোন দেশে অবস্থান করছিলেন? তোমরা মনে রাখতে পারো, তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছিলেন। সুইজারল্যান্ড মনে করো ওয়ান কাইন্ড অফ আমাদের তারেক রহমান সাহেবের মতো, ঠিক আছে? যেমন তারেক রহমান সাহেব লন্ডনে অবস্থান করছেন, তেমনি লেনিন তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছিলেন। এবং সুইজারল্যান্ড থেকে তিনি জানতে পারলেন যে রাশিয়াতে কি হয়েছে, রাশিয়াতে জারতন্ত্রের কি ঘটেছে? অবসান ঘটেছে। এবং এই লেনিন তিনিও একজন জারতন্ত্রের কট্টর বিরোধী ছিলেন, কারণ লেনিন হচ্ছেন কার্ল মার্কস, তোমরা একজন জার্মান দার্শনিক কার্ল মার্কসের নাম শুনে থাকতে পারো, সমাজতন্ত্রবাদের প্রবক্তা, যিনি সমাজতন্ত্র মতবাদের প্রবক্তা, সেই কার্ল মার্কসের একজন শিষ্য বা ভাবশিষ্য ছিলেন লেনিন। এই লেনিন মূলত সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, তিনি মূলত কৃষক শ্রমিকের মুক্তিতে তিনি বিশ্বাসী ছিলেন। বুঝতে পেরেছ? তো লেনিন যে স্বপ্নটা দেখতেন কৃষক শ্রমিকের মুক্তি, সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন মনে হয় হতে চলেছে, কারণ স্বৈরাচারী জারতন্ত্রের অবসান ঘটেছে। যে জার কৃষক শ্রমিকদেরকে পছন্দ করতো না, তাদের কোনো অধিকার দাবি দেওয়া পূরণ করতো না, তার অবসান ঘটেছে। ওকে, ফাইন। এবং লেনিন তিনি কি করলেন? তিনি সুইজারল্যান্ড থেকে এপ্রিল মাসে চলে আসলেন। কোন মাসে? এপ্রিল মাসে। তাহলে মার্চ মাসে দেখো আমরা দেখে ফেলেছি জারের অবসান ঘটেছে, একটা অস্থায়ী সরকার গঠন হয়েছে। আর এর মধ্যে এপ্রিল মাসে চলে এলেন লেনিন। কে চলে এলেন? লেনিন চলে এলেন। এবং তিনি চলে এসে তিনি একটি ঘোষণা দিলেন, যে ঘোষণাকে বলে এপ্রিল থিসিস। পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ইতিহাসে এপ্রিল থিসিস বললে কার নাম মনে পড়ে যায়? লেনিনের নাম মনে পড়ে যায়। লেনিন চলে এলেন এবং লেনিন এসে
তিনি বোঝাতে চেষ্টা করলেন তার এপ্রিল থিসিসের মাধ্যম দিয়ে যে এই বুর্জুয়ারা বা মধ্যবিত্ত শ্রেণীর যে সরকার গঠন হয়েছে, এ সরকার কি করতে পারবে না, এ সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা কৃষক শ্রমিকের মুক্তি মেলাতে পারবে না। কারণ এরা বড়লোক, এরা বুর্জুয়া, এরা মধ্যবিত্ত শ্রেণী, এরা কি করে কৃষকের ক্ষুধা দুঃখ জ্বালা, শ্রমিকের ক্ষুধা দুঃখ কষ্ট জ্বালা বুঝবে? কোনো অবকাশই নেই, বোঝার কোনো রাস্তাই নাই। সুতরাং এপ্রিল মাসে এপ্রিল থিসিস দিয়ে লেনিন কিন্তু কৃষক শ্রমিকদের এক প্রকার উস্কে দিলেন। এবং এটা সত্য যে বুর্জুয়া শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীর যে অস্থায়ী সরকার, তারা সত্যি কৃষক শ্রমিকের মুক্তির জন্য কোনো কাজ কিন্তু বা তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কোনো কাজ করতে পারছিল না। ফলে আমরা দেখি কিছুদিনের মধ্যেই এই বুর্জুয়া এবং মধ্যবিত্ত শ্রেণীর যে অস্থায়ী সরকার, সে সরকারেরও পতন ঘটে। ভাই, 1917 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার ইতিহাসে 17 সালে অনেকগুলো ঘটনা ঘটেছে। প্রথম দেখেছো জারের অবসান ঘটে গেল, অবসানের মধ্য দিয়ে একটা অস্থায়ী সরকার গঠন হয়েছিল, সে সরকারও কি করতে পারলো না, সে সরকারও টিকতে পারলো না। তাহলে এখন সরকার টিকতে পারলো না, তাহলে কি করা যায়? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে 1898 সালে, আবার একটু ব্যাকে যাই আমরা, 1898 সাল। এই 1898 সালে রাশিয়াতে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছিল, যে দলটার নাম ছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। মাথায় রাখতে হবে আমাদের যে 1898 সালে রাশিয়াতে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছিল, দলটির নাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এবং এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আবার দুটো শাখা ছিল। কয়টা শাখা ছিল? দুটো শাখা ছিল। একটি শাখা হচ্ছে মেনশেভিক এবং আরেকটি শাখা ছিল, সেটি ছিল বলশেভিক। তোমরা লক্ষ্য করে দেখো বন্ধুরা, যে 1898 সালে রুশ বিপ্লবের কিন্তু প্রায় 19 বছর আগে রাশিয়াতে একটি রাজনৈতিক দল বা সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল, যে দল বা সংগঠনের নাম ছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এবং এই লেনিন কিন্তু, যিনি সুইজারল্যান্ডে ছিলেন, তিনিও মূলত এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একজন নেতা। কিন্তু সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মধ্যে আবার দুটো ভাগ হয়ে যায়। একটা ভাগ ছিল মেনশেভিক, খুব সহজে বোঝো, মেনা মানে একটু দুর্বল প্রকৃতির বা সংখ্যালঘু ধরনের, আর বলশেভিক, বল প্রয়োগ করব, শক্তি প্রয়োগ করব। বলশেভিক অর্থ সংখ্যাগরিষ্ঠদের দল বা শক্তিশালী বা কট্টরপন্থী। তাহলে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মধ্যে দুটো ভাগ হয়, একটা মেনশেভিকরা খুব নরম প্রকৃতির হয়, খুব সফট, আর বলশেভিকরা খুব কট্টরপন্থী হয়। তো এই লেনিন সাহেব ছিলেন কিন্তু বলশেভিক দলের নেতা। লেনিন সাহেব কোন দলের নেতা ছিলেন? তিনি ছিলেন কিন্তু বলশেভিক ইউনিটের নেতা। তো যখন বুর্জুয়া বা মধ্যবিত্ত শ্রেণীর যে অস্থায়ী সরকার, এ সরকারও টিকতে পারে না, তখন আমরা দেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আলেকজান্ডার কেরনেস্কি মেনশেভিক দলের একজন নেতা ছিলেন। তার নামটা আমি অন্য জায়গাতে একটু লিখি, হ্যাঁ, আলেকজান্ডার কেরনেস্কি। এই আলেকজান্ডার কেরনেস্কি ছিলেন মেনশেভিক দলের নেতা। এবং তোমাদেরকে আগেই বলেছি যে মেনশেভিকরা একটু দুর্বল প্রকৃতির হয়, হ্যাঁ, একটু দুর্বল প্রকৃতির হয়। তো এই আলেকজান্ডার কেরনেস্কি মেনশেভিক দলের নেতা, তিনি কি করলেন? তার নেতৃত্বে মেনশেভিকেরা ক্ষমতায় এলো। কারা ক্ষমতায় এলো? মেনশেভিকেরা ক্ষমতায় এলো। তাহলে দেখো, তিনটে পর্যায়ে চলে গেল। প্রথম পর্যায়ে জারতন্ত্রের অবসান ঘটে গেল, দ্বিতীয় পর্যায়ে অস্থায়ী একটা সরকার গঠন হলো। কিন্তু যে আমাদের লেনিন সাহেব উস্কে দিল যে সরকার কি করতে পারবে না, এ সরকার কৃষক শ্রমিকের কি করতে পারবে না, কৃষক শ্রমিকের
মুক্তি মিলাতে পারবে না। এবং সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করে দেখলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে সত্যি এই সরকার ব্যর্থ হয় কৃষক শ্রমিকের মুক্তি মিলাতে। ফলে এই সরকারেরও পতন ঘটে। পতন ঘটার পরে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ইউনিট মেনশেভিক আলেকজান্ডার কেরনেস্কির নেতৃত্বে মেনশেভিকেরা ক্ষমতাতে আসে। কিন্তু মাথায় রাখতে হবে মেনশেভিকরা তো দুর্বল, আর তারা দুর্বল চিত্ত নিয়ে তারা কিভাবে কৃষক শ্রমিকের মুক্তি মিলাবে, কিভাবে তারা প্রকৃত অর্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা মাথায় কাজ করছিল না। এবং যেহেতু তারা কট্টরপন্থী নয়, ফলে তারা একটা সিদ্ধান্তকে বাস্তবায়ন বা ইমপ্লিমেন্ট করার ক্ষমতা বা হিম্মত তাদের কতটুকু আছে সেটা নিয়ে সন্দিহান থেকে যায়। এবং আমরা দেখি 1917 সালের অক্টোবর মাস ক্যালেন্ডারে, তখন আসলে বেসিক্যালি অক্টোবর মাস, কিন্তু রুশ ক্যালেন্ডারে সেটা ছিল তখন শীতকালের কারণে নভেম্বর মাস। তো এই অক্টোবর মাসে আমরা দেখতে পাই লেনিনের নেতৃত্বে বলশেভিকেরা দুর্বার বিপ্লব গড়ে তোলে এবং মেনশেভিকেরা ক্ষমতাচ্যুত হয়। অক্টোবর বিপ্লব দ্বারা ক্ষমতায় আসে বলশেভিকেরা। বুঝতে পেরেছ? একসময় মেনশেভিক বা বলশেভিক দুটাই একটাই দল ছিল, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। কিন্তু সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মধ্যে দুটো ভাগ হয়ে যায়, একটা মেনশেভিক একটা বলশেভিক। তাহলে মেনশেভিকেরা আসে আগে, এরাও কিন্তু সমাজতন্ত্রপন্থী, এরাও সমাজতন্ত্র মতবাদে বিশ্বাসী, বাট কট্টরপন্থী নয়, তাদের হিম্মত কম, শক্তি কম। ফলে আমরা দেখেছি লাস্ট পর্যায়ে লেনিনের নেতৃত্বে বলশেভিকেরা বিপ্লব করে, মেনশেভিকদেরকে হটিয়ে দেয়, লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতায় আসে। এই সামগ্রিকটাই হচ্ছে রুশ বিপ্লব। রুশ বিপ্লব একক কোনো বিপ্লব নয়, সমষ্টিগত কয়েকটি বিপ্লবের মানে সমষ্টিগতভাবে এটাকে বলা হয় রুশ বিপ্লব। যে রুশ বিপ্লবের নেতাকে আমি বলেছি লেনিন, রুশ বিপ্লবের ওভারঅল নেতা কাকে বলা হয়েছে? লেনিন। কারণ মূল এজেন্ডা কি ছিল? মূল এজেন্ডা হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে কৃষক শ্রমিকের মুক্তি মিলানো। হ্যাঁ, স্বৈরাচারী জারতন্ত্রের অবসান ঘটে, ওকে ফাইন, বাট বুর্জুয়া বা মধ্যবিত্তরা তারাও কৃষক শ্রমিকের মুক্তি মিলাতে পারেনি। মেনশেভিক তারাও প্রকৃত অর্থে কৃষক শ্রমিকের মুক্তি মিলাতে পারেনি। তাহলে যে এজেন্ডাকে নিয়ে বিপ্লব 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 হচ্ছে, সে এজেন্ডা সর্বশেষ বাস্তবায়ন করবে কারা? বলশেভিকেরা। যেমন বৈষম্য দূর করার জন্য ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, কিন্তু আজও কিন্তু বাংলাদেশ থেকে বৈষম্য নিপাত যায়নি, এখনও বৈষম্য চলছে। তার মানে একদম রুশ বিপ্লবের মতো। হয়তো আরও কোনো বিপ্লব হতে পারে, আরও কোনো বিপ্লব হতে পারে। আমি বলেছি যে আমি আমাদের লেনিনকে তুলনা করেছি তারেক রহমান, তারেক জিয়ার সাথে, এবং হয়তোবা এমনটা হতে পারে যে এই যে লেনিন যেমন বলশেভিক বিপ্লব ঘটিয়ে প্রকৃত অর্থে কৃষক শ্রমিকের মুক্তি ঘটিয়েছে, তারেক রহমান সাহেবও হয়তোবা এভাবেই বাংলাদেশে এসে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে তিনি কি করতে পারেন? আমূল কোনো পরিবর্তন আনলেও আনতে পারেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় প্রশ্ন হতে পারে বলশেভিক বিপ্লবের নেতাকে? তোমরা বলবা লেনিন। তোমরা মনে রেখো রুশ বিপ্লবেরই আর একটা নাম বলশেভিক বিপ্লব। তোমরা মনে রেখো এই বলশেভিক বিপ্লবকে অক্টোবর বিপ্লবও বলা হয়, কারণ লাস্ট অক্টোবর মাসে এই বিপ্লব দ্বারা বলশেভিকেরা ক্ষমতায় আসে, লেনিন ক্ষমতায় আসে। ফলে যাহাই রুশ বিপ্লব, তাহাই বলশেভিক বিপ্লব, তাহাই অক্টোবর বিপ্লব। এবং বলা হয়ে থাকে যে এই অক্টোবর বিপ্লবের মেয়াদ ছিল 10 দিন। তার মানে ছাত্র আন্দোলনে আমরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলাম 36 দিনে, আর রুশ বিপ্লবের মেয়াদ ছিল মাত্র কত দিন? 10 দিন। নেতা কাকে বলেছি? লেনিনকে। বুঝতে পেরেছ? যাহাই রুশ বিপ্লব, তাহাই অক্টোবর বিপ্লব, তাহাই বলশেভিক বিপ্লব। আর বলশেভিক বিপ্লবের নেতা কে? লেনিন। এবং মনে রেখো বিপ্লব পরবর্তী বছর অর্থাৎ 1918 সালে এই বলশেভিক দলটার নাম হয়ে যায়, এই বলশেভিক দলটার নাম হয়ে যায় যে রাশিয়ান যে সমাজতান্ত্রিক যে দল আর কি। বুঝতে পেরেছ? রাশিয়ান সমাজতান্ত্রিক একটি দল, হ্যাঁ, সোশ্যালিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক একটি দলে পরিণত হয়ে যায় কিন্তু বলশেভিকেরা। তো যাই হোক, সেটা পরের কথা। তো রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব, বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও।
যারা লাইভে যুক্ত আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টি কি ক্লিয়ার হয়েছো? প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো। যারা ক্লাসটি দেখছো তোমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছো? আচ্ছা শাহরিয়ার মবিন, তুমি লিখেছো 10 দিন কিভাবে, বুঝিনি। দেখো আমি তোমাকে বলেছি যে রুশ বিপ্লবের প্রকৃত অর্থ প্রকাশ পেয়েছে লাস্টে কিন্তু বলশেভিক বিপ্লব দ্বারা। আমি একটু আগেও বোঝালাম যে কৃষক শ্রমিকের মুক্তির জন্য জারকে হটানো হয়েছে, কিন্তু এই যে অস্থায়ী সরকার এসে সে মুক্তি মিলাতে পারেনি। তারপরে মেনশেভিকেরা এসেছে, তারাও ব্যর্থ হয়েছে। লাস্ট এসেছে বলশেভিকেরা। তাহলে রুশ বিপ্লবের মূল আকর্ষণ, মূল টার্মটা ছিল বলশেভিক বিপ্লব, আর এটা হয়েছিল 10 দিন। বুঝতে পেরেছো? মূল ফাইনাল স্টেজ বা ফাইনাল রাউন্ড কিন্তু বলশেভিক বিপ্লব, যেটা হয়েছিল মাত্র কতদিন? মাত্র 10 দিন। তাই সারা জাগানো রুশ বিপ্লব কতদিন হয়েছে? অনেক সময় বলে 10 দিন হয়েছে। বা বলশেভিক বিপ্লব কতদিন হয়েছে? 10 দিন। বা অক্টোবর বিপ্লবের মেয়াদ কতদিন ছিল? 10 দিন। বা রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লবের নেতাকে আমরা বলি লেনিন। যারা আচ্ছা, পরের বছর দলটার নাম হয়, বলশেভিকদের নাম হয় রাশিয়ান, মনে রেখো, সোশ্যালিস্ট পার্টি। রাশিয়ান সোশ্যালিস্ট, রুশ মানে যেটাকে বলা হয় সোশ্যালিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল। ঠিক আছে? তো যারা লাইভে যুক্ত আছে আবারও বলছি, ক্লাসটি কি বুঝতে পারছো? একটু ক্লিয়ার করো আমাকে। ধন্যবাদ শাহরিয়ার মবিন। যদিও আমার কাছে শো করছে না লাইভে কয়জন আছে, কিন্তু যারা লাইভ ক্লাসটি করছো তোমরা কি ক্লাসটি বুঝতে পারছো? আমাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত আছো, লাইভটি কি ক্লাসটি কি বুঝতে পারছো? রুশ বিপ্লব কি ক্লিয়ার হলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো রুশ বিপ্লবের পরে কি হলো সেটা আমরা একটু দেখার এবার চেষ্টা করি আর কি। ধন্যবাদ ঝর্ণা বিশ্বাসকে, ধন্যবাদ সুকৃতি আজমল, ধন্যবাদ বকুল ইসলাম, কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে রাশিয়াতে হয়ে গেল রুশ বিপ্লব এবং বলশেভিক বিপ্লব, যেটাই বলো না কেন, সে বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখতে পাই রাশিয়ার ক্ষমতাতে আসেন লেনিন, অর্থাৎ রাশিয়ার সর্বোচ্চ নেতা ছিলেন লেনিন। এইবার লেনিন কি ক্যারিশমা দেখালো সেটা একটু আমরা দেখবার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আবারও দেখো, সালটা ছিল 1917 সাল। কতগুলো ঘটনা ঘটল। প্রথম ঘটনা ঘটেছে জারতন্ত্রের অবসান ঘটেছে, রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, অক্টোবর বিপ্লব হয়েছে, যে বিপ্লবের নেতা লেনিন, অক্টোবর বিপ্লব দ্বারা ক্ষমতায় এসেছেন লেনিন। এবার লেনিন কি করলেন দেখো, যেহেতু ওনারা কট্টরপন্থী, আমি একটু আগেও বলেছি উনি কিন্তু কার্ল মার্কসের আদর্শে মতবাদে বিশ্বাসী, সমাজতন্ত্র মতবাদে, কমিউনিজম মতবাদে বিশ্বাসী। লেনিন তিনি কি করলেন, স্টেপ বাই স্টেপ রাশিয়ার আশপাশের যে অঞ্চলগুলো ছিল, সে অঞ্চলগুলো তিনি দখল করতে কি করলেন, শুরু করলেন। বুঝতে পেরেছ? রাশিয়ার আশপাশের যে দেশগুলো ছিল বা অঞ্চলগুলো ছিল, এগুলো তিনি দখল করতে শুরু করলেন। এবং দখল করতে করতে আমরা দেখতে পেলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেনিনের জীবনকালেই 1922 সালে রাশিয়া বেশ কিছু অঞ্চল দেশ দখল করে রাশিয়া একটি বৃহৎ সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো, এবং যে রাষ্ট্রের নাম হলো ইউএসএসআর, অর্থাৎ মনে রেখো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। সহজ কথায় বলতে গেলে সোভিয়েত ইউনিয়ন গঠন হলো, মনে রেখো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যাকে সংক্ষেপে আমরা বলছি ইউএসএসআর। তাহলে রাশিয়া কি করলো, লেনিনের নেতৃত্বে রাশিয়ার আশপাশের অনেক দেশ দখলে চলে গেল রাশিয়ার,
এবং সে দেশগুলোকে নিয়ে একত্রে গঠন হলো সোভিয়েত ইউনিয়ন। পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী দেশ ছিল তখন সোভিয়েত ইউনিয়ন। তাহলে সোভিয়েত ইউনিয়ন গঠন হলো কত সালে? 1922 সালে। এই যে কট্টরপন্থী লেনিন, তিনি সমাজতন্ত্র মতবাদকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন তার হৃদয়ে, যে সমাজতন্ত্র মতবাদ তিনি কি করেছেন, তার পার্শ্ববর্তী দেশগুলোতে প্রচার করেছেন, বা বলশেভিক বল প্রয়োগ করে দেশগুলোকে তিনি কি করেছেন, কবজা করেছেন, রাশিয়ার অধীনে এনেছেন এবং বৃহৎ 1922 সালে একটু দেখেছি সোভিয়েত ইউনিয়ন গঠন। তো সোভিয়েত ইউনিয়নের মধ্যে কে কে ছিল যদি একটু দেখি। রাশিয়া তো মাস্ট বি ছিল, সে তো থাকবে, সে তো উদ্যোক্তা। রাশিয়ার অত্যন্ত মিত্র, খুবই ঘনিষ্ঠ যাকে আমরা বলি বেলারুশ। এবং রাশিয়ার সীমান্তে কিন্তু বেলারুশ রয়েছে, তোমরা ম্যাপে দেখতে পারো। বেলারুশকে বলা হয় সাদা রাশিয়া। ওই যে ব্লগ করে নাতালিয়া হাবিব, তোমরা ব্লগ দেখো, নাতালিয়ার দেশ কিন্তু সেই বেলারুশ। রাশিয়া, তারপরে দেখেছি রাশিয়ার মিত্র বেলারুশ, বর্তমানে মিত্র বলে। রাশিয়ার শত্রু হলো ইউক্রেন। তাহলে বন্ধুরা এই ইউক্রেন কিন্তু কার অংশ? দেখতে পাচ্ছ সোভিয়েত ইউনিয়নের অংশ। তাহলে রাশিয়া, বেলারুশ, ইউক্রেন। তারপরে তোমরা একটা সূত্র মনে রাখো, আম জনতা। একটা কথা বলা হয়ে থাকে, বুঝতে পারছো? আম জনতা। আতে হচ্ছে আর্মেনিয়া, আমের মতে মালদোভা, জনতার জতে কি হবে? জর্জিয়া। তাহলে 15টা রাষ্ট্র মনে রাখা সহজ। রাশিয়া, তার বর্তমানে আজকের দিনে মিত্র কিন্তু বেলারুশ, সাদা রাশিয়া বলে যাকে, শত্রু ইউক্রেন। 3টা তো গেল। তারপরে আম জনতা, আতে বলেছে আর্মেনিয়া, মতে মালদোভা, জতে কি হলো? জর্জিয়া। এবার বাল্টিক 3টা রাষ্ট্র। এবার কয়টা বাল্টিক রাষ্ট্র? 3টা বাল্টিক রাষ্ট্র, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া। লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া। এই 3টা রাষ্ট্রকে বলে বাল্টিক রাষ্ট্র। বাল্টিক সাগরের তীরে বাল্টিক রাষ্ট্র, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া। কয়টা দেশ গেল দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, আর থাকে 5টা। তোমরা তো জানো 15টা দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল, বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন যায় 15টা স্বাধীন রাষ্ট্র বের হয়ে যায়। তাহলে বাকি আছে কয়টা? বাকি আছে 6টা। সে 6টাও মনে রাখা খুব সহজ। আমরা মধ্য এশিয়ার দেশ মনে রাখি, কাউ, আতা, তুর্কি। একটা সূত্র প্রয়োগ করে আমরা মধ্য এশিয়ার বলা চলে যে 4টা, 5টা, 6টা দেশের নাম মনে রাখি। কাতে মনে রাখো, কা কেটে দিলাম, কাতে কাজাকিস্তান। ওকে। উতে উজবেকিস্তান। ওকে। আতে আজারবাইজান। ওকে। আচ্ছা, তাতে তাজিকিস্তান। তুতে তুর্কমেনিস্তান। আচ্ছা, আর কিতে কিরগিস্তান। কিতে আসতেছে কিরগিস্তান। এই তো হয়ে গেল 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ওকে, ডান। এই যে 15টা রাষ্ট্র, এটাই সোভিয়েত ইউনিয়ন। বা পরবর্তীতে সোভিয়েত যখন ভেঙে যাবে দেখবা, তখন কিন্তু কি হয়েছিল? এই 15টি রাষ্ট্রই কিন্তু বেরিয়ে গিয়েছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 15টা রাষ্ট্র মনে রাখার জন্য আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, রাশিয়া, তার মিত্র কিন্তু বেলারুশ, এবং আমরা দেখেছি যে রাশিয়ার শত্রু ইউক্রেন। চলে গেল। তারপরে আম জনতা, আতে আর্মেনিয়া, মতে মলদোভা,
জনতার জতে জর্জিয়া, আমজনতা গেল। তারপরে কাউ আতাতুর্কি, মধ্য এশিয়ার যে 6টা দেশ মনে রাখি, কাউ আতাতুর্কি। এই যে দেখো, কাতে কাজাকিস্তান, উতে উজবেকিস্তান, আতে আজারবাইজান, তাতে তাজিকিস্তান, তুতে তুর্কিমিনিস্তান, কিতে কিরগিস্তান। ওকে, এই যে 15টা, এই 15টা নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। যারা লাইভে যুক্ত আছে ঝটপট একটা কমেন্ট করো তো বন্ধুরা, সোভিয়েত ইউনিয়ন তাহলে কত সালে গঠন হয়, এবং লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে। সেই লেনিন, তাই কি না, এপ্রিল থিসিস যিনি দিয়েছিলেন, যাকে বলা হয় অক্টোবর বিপ্লবের নেতা, যিনি কট্টরপন্থী বলশেভিক ছিলেন, সমাজতন্ত্র মতবাদের প্রবক্তা কার্ল মার্কসের ভাবশিষ্য যিনি ছিলেন। কত সালে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে সেই সালটা তোমরা আমাকে কমেন্ট করো। যারা লাইভে যুক্ত আছো, কত সালে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে? শাহরিয়ার মবিন লিখে বসেছে 1922 সালে। ভেরি গুড শাহরিয়ার মবিন, আমি অপেক্ষা করছি তোমাদের জন্য আরো, যে আর কেউ কমেন্ট করে কিনা। আমি প্রশ্ন রেখেছি সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে কত সালে। এখন পর্যন্ত শাহরিয়ার মবিন কমেন্ট করেছে শুধুমাত্র, শাহরিয়ার মবিন লিখেছে 1922 সালে। মেহেরুন্নেসা লিমা লিখেছে 1922, রুয়েল জোয়ারদার লিখেছে 1922, তন্ময় শিকদার একই কথা লিখেছে 1922। ধন্যবাদ। ঝর্ণা বিশ্বাস, কৃতজ্ঞতা। নাফিজ রহমান লিখেছে 1922 সালে। ভেরি গুড। তাহলে তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সোভিয়েত ইউনিয়ন গঠন হলো কত সালে? 1922 সালে। তাহলে রাশিয়া তার পার্শ্ববর্তী দেশগুলোকে দখল করে নিয়ে একটি বৃহৎ পরিসরে সমাজতান্ত্রিক একটি ইউনিট গঠন করে, যেটাকেই কিন্তু আমরা বলছি সোভিয়েত ইউনিয়ন। এবং মনে রেখো যে এই সোভিয়েত ইউনিয়নের প্রথম সর্বোচ্চ নেতা লেনিন। মনে থাকবে তো, সোভিয়েত ইউনিয়নের প্রথম সর্বোচ্চ নেতার নামই আমরা কি বলছি? লেনিন। এবং সোভিয়েত ইউনিয়ন গঠনের পরে আমি সোভিয়েত ইউনিয়নের কয়েকজন নেতার নাম একটু তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই। ফার্স্ট অফ অল আমি বলতে চাই লেনিনের নাম। লেনিন, ভ্লাদিমির ইলিয়াচ উইলানভ লেনিন, সোভিয়েত নেতা। তিনি ছিলেন 1922 সাল থেকে 1924 সাল পর্যন্ত। 24 সাল আমৃত্যু, অর্থাৎ মৃত্যুর, লেনিনের মৃত্যু হয়েছিল 1924 সালের জানুয়ারি মাসে। তো মনে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা বা সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন লেনিন। তোমরা মনে রেখো, লেনিনের পরে ক্ষমতায় বসেছিলেন স্ট্যালিন। স্ট্যালিন মনে রাখতে হবে 1924 সাল থেকে প্রায় 1953 সাল পর্যন্ত, লং টাইম। 1924 থেকে প্রায় 1953 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের আমরা বলেছি সর্বাধিনায়ক ছিলেন স্ট্যালিন। স্ট্যালিনের নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমি লেনিনের কথা বলি। অনেক সময় অনেক জায়গায় পরীক্ষায় প্রশ্ন এসেছে, কোন বিশ্ব নেতার মরদেহ এখনো সংরক্ষিত রয়েছে? তোমরা মনে রেখো, রাশিয়ার মস্কোতে একটি জাদুঘরে এই লেনিনের মরদেহ এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে। তাহলে কোন বিশ্ব নেতার মরদেহ এখনো সংরক্ষিত রয়েছে? যার হাত ধরে কৃষক শ্রমিকের মুক্তি হয়েছিল, যার হাত ধরে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, যার হাত ধরে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছিল, সেই সোভিয়েতের সর্বোচ্চ নেতা, সোভিয়েতের শাসক লেনিন, তার মরদেহ এখনো সংরক্ষিত রয়েছে। বুঝতে পেরেছো? লেনিনের পরে এসেছে, আমি কার কথা বলেছি? স্ট্যালিন। স্ট্যালিন অনেক কাজে গুরুত্বপূর্ণ। কেমন অনেক কাজে গুরুত্বপূর্ণ তোমরা সকলে জানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু স্ট্যালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব কে দিয়েছেন? আমি বলেছি স্ট্যালিন দিয়েছেন। আরেকটা তথ্য মাথায় রাখতে হবে, উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই কিনা বাংলাদেশও কিন্তু যে উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে আসছে 1973 সাল থেকে। তো পৃথিবীর ইতিহাসে প্রথম উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা চালু করেছিলেন কিন্তু স্ট্যালিন। মনে রেখো, উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করেছিলেন স্ট্যালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের নেতৃত্ব দিয়েছে, আমি বলেছি স্ট্যালিন। উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক স্ট্যালিন। আর কোন দেশ যদি বলে প্রবর্তন করেছে, তখন বলতে হবে সোভিয়েত ইউনিয়ন। যদি কোনো কারণে অপশনে সোভিয়েত ইউনিয়ন না থাকে, তাহলে আমাদের দিতে হবে রাশিয়া।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকজন সোভিয়েত ইউনিয়নের নেতার নাম আমরা একটু মনে রাখলে ভালো লাগবে, নিকিতা নিকিতা ক্রুশ্চেভ। ক্রুশ্চেভ, নিকিতা ক্রুশ্চেভ, যিনি 1953 সাল থেকে বলা চলে 1964 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। এবং আজকের দিনে যে রাশিয়া বা ইউক্রেন যে যুদ্ধ চলছে, যে ইউক্রেন তোমরা বুঝতে পেরেছ, আজকে ক্লাসে দেখেছো যে একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। তো মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই যে নিকিতা ক্রুশ্চেভ, এই নিকিতা ক্রুশ্চেভেরই কিছু ভুলের কারণে, যে ভুলগুলো উনি আগে করে রেখে এসেছিলেন, সেই ভুলের কারণে কিন্তু আজকে ইউক্রেনের সাথে রাশিয়ার কিন্তু একটা দ্বন্দ্ব বা সংঘাত রয়েছে। তাহলে অনেক সময় প্রশ্ন এসেছে, নিকিতা ক্রুশ্চেভ তিনি কোন দেশের সর্বোচ্চ নেতা ছিলেন? তোমরা বলতে পারো যে তিনি কিন্তু সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা ছিলেন, নিকিতা ক্রুশ্চেভ। তাছাড়া আরেকজনের নাম আমরা মনে রাখতে পারি, নিকোলাই পদগর্নি। তোমরা সকলেই তার নাম জানো যে 1971 সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ চলছিল, তখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কিন্তু এই নিকোলাই পদগর্নি। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন সোভিয়েত নেতা বা সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি। মনে থাকবে, সোভিয়েত ইউনিয়নের নিকোলাই পদগর্নি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন। লাস্ট আমি একজনের নাম তোমাদেরকে একটু বলতে চাই, তিনি ছিলেন মিখাইল গর্বাচেভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে যে লেনিনের নেতৃত্বে যে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের মূল এজেন্ডা ছিল কি? মূল এজেন্ডা ছিল সমগ্র বিশ্বব্যাপী কমিউনিজম, সমাজতন্ত্র কি করা, প্রচার করা। সমাজতন্ত্র কেমন জানো? সমাজতন্ত্র খুব সহজ ভাষায় বলতে গেলে সমাজতন্ত্র তাকেই বলে যে সমাজতন্ত্রে তুমিও যা খাবে আমিও তাই খাবো, তুমি যা পড়বে আমিও তাই পড়বো, তোমার যা থাকবে আমারও তাই থাকবে, রাষ্ট্রের সকল যত প্রপার্টিজ আছে সব রাষ্ট্রের কবজায় থাকবে, ব্যক্তি মালিকানায় কোনো সম্পত্তি থাকবে না, হ্যাঁ, সব রাষ্ট্রের কবজায় থাকবে, সবাই সেখান থেকে সমভাগ পাবে, অর্থাৎ যে ব্যবস্থায় সবাই সমান সেটাকে বলে সমাজতন্ত্র। তো যখন সোভিয়েত ইউনিয়ন সগৌরবে সদাপটে সমাজতন্ত্র প্রচার করে যাচ্ছিল, তখন বাদ সাধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদের কট্টর সমর্থক। পুঁজিবাদ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুঁজিবাদ মানে কি? দেখো, আমাদের সবার মাথা পিছু আয় ধরা হয়, কিন্তু তোমরা যারা স্টুডেন্ট ক্লাস করছো, তুমি কয় টাকা আয় করো বলো? তুমি কয় টাকা আর্ন করো? তুমি তো একটা টাকাও আর্ন করো না, কিন্তু তোমাকেও দেখানো হয় তুমি আর্ন করছো। পুঁজিবাদ তাকেই বলে যে ব্যবস্থায় রাষ্ট্রের কিছু মানুষের হাতে টাকা থাকবে। বুঝতে পেরেছো? রাষ্ট্রের কিছু মানুষের হাতে টাকা থাকবে, সেটাকে আমি পুঁজিবাদ মনে করি। তাহলে তোমরা বোঝো সমাজতন্ত্র ভালো না পুঁজিবাদ ভালো? সমাজতন্ত্র হলে সবাই সমান থাকবো, আমরা সবার সম অধিকার থাকবে, বাট পুঁজিবাদে কিন্তু তা না। কিছু মানুষের হাতে কি রয়েছে? টাকা রয়েছে। আজকে মুকেশ আম্বানি কি করছে, আজকে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক কি করছে, আর আমরা কি করছি বলো? পান্তা ভাতও জুটছে না। এটাকে আমি অনেক সময় বলি পুঁজিবাদ। তো মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদের কট্টর সমর্থক। ফলে আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউএসএসআর এবং ইউএস এর মধ্যে শুরু হয়ে যায় কোল্ড ওয়ার, যাকে আমরা বলি স্নায়ু যুদ্ধ। তুমি মনে রেখো যে কোল্ড ওয়ার এই কথাটি, ঠিক আছে? আচ্ছা, তোমরা মাথায় রেখো সুপ্রিয়, মেহেরুন্নেসা লিমা লিখেছে উনি কি মুসলিম? আসলে মেহেরুন্নেসা লিমা, তুমি যে কার কথা বলছো আমি তো কমেন্টটা তখন দেখিনি, তুমি যদি পারো আরেকবার কমেন্ট করো। এতক্ষণ যত নামই পড়িয়েছি মুসলিম কারোর নামই আমি পড়াইনি, হ্যাঁ, সুতরাং এখানে মুসলিম কেউ না। তাহলে মাথায় রাখতে হবে কোল্ড ওয়ার অর্থাৎ স্নায়ুযুদ্ধ। তুমি মনে রেখো প্রথম লিপম্যান নামক একজন সাংবাদিক এই কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেছিল। কারণ প্রশ্ন এখন যত ডিপ হয়, যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোল্ড ওয়ার কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? অল্টার লিপম্যান। পুরো নাম হচ্ছে অল্টার লিপম্যান। তো তুমি মনে রেখো, লিপ মানে ঠোঁট, লিপম্যান যে মানুষের ঠোঁট আছে, লিপম্যান, তিনি কি করেছেন? প্রথম কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে এই পুঁজিবাদ এবং আমি বলেছি যে সমাজতন্ত্র,
একে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধ শুরু হয়। স্নায়ুযুদ্ধ এত ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধে কোনো মানুষ মারা যায়নি, যে যুদ্ধে কোনো রক্তপাত হয়নি। হ্যাঁ, সবসময় মনে হয়েছে যুদ্ধ যুদ্ধ ভাব, যুদ্ধ লেগে যাবে, কিন্তু যুদ্ধের কি ছিল, অভাব ছিল। এটা দাবার গুটি চালের মতো। আমেরিকা চাল দিয়েছে, সোভিয়েত কি করেছে, পাল্টা চাল দিয়েছে। এতে করে আমেরিকা এবং সোভিয়েতের মধ্যে সবসময় এক ধরনের উষ্ণতা কি করেছে, বিরাজ করেছে। এবং তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকা গঠন করেছিল ন্যাটো। তার কারণ পশ্চিম ইউরোপের দেশগুলো খুব শঙ্কায় ছিল। ব্রিটেন, ফ্রান্স, হ্যাঁ, তারা খুব শঙ্কার মধ্যে ছিল। কেন? তার কারণ যে কোনো সময় সোভিয়েত ইউনিয়ন কি করত, এই ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম ইউরোপের দেশগুলোকে আক্রমণ করে বসতো বা তাদেরকে দখল করে নিত। ফলে এভাবে যদি গোটা ইউরোপ সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যেত, তাহলে আমেরিকা কিন্তু ফু মেরে কি করতে পারতো, উড়িয়ে দিতে পারতো সোভিয়েত ইউনিয়ন। ফলে পশ্চিম ইউরোপের দেশগুলোকে মানে দেখভালের জন্য বা সোভিয়েত আগ্রাসন থেকে রক্ষার জন্য আমরা দেখেছি একটি ন্যাটো নামে একটি সামরিক জোট গঠন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যে সোভিয়েত ইউনিয়ন যদি ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করে, তাহলে ন্যাটো একজোট হয়ে সোভিয়েতদের বিরুদ্ধে লড়াই করবে। সোভিয়েত ইউনিয়নও বসেছিল না, সে কিন্তু ওয়ার্সো প্যাক্ট নামে একটি সামরিক জোট গঠন করে। ওয়ার্সো কিন্তু একটি শহর, তোমরা পোল্যান্ডের নাম নিশ্চিত জানো, কারণ সোভিয়েত ইউনিয়নের বাইরেরও বেশ কিছু দেশ যারা কিনা কি করেছিল, যারা এই ওয়ার্সো প্যাক্টের সদস্য ছিল। সোভিয়েতের বাইরেরও আমি বলবো প্রায় 7টির মতো দেশ, সোভিয়েত ইউনিয়ন ব্যতীত আরো 7টি দেশ, যে 7টি দেশ সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল না, বাট তারাও কিন্তু ওয়ার্সো প্যাক্টের কি ছিল, সদস্য ছিল। তাহলে ন্যাটো যেমন একটা সামরিক জোট, ওয়ার্সো প্যাক্ট কিন্তু একটি সামরিক জোট। তাই তো বলা হয় ন্যাটোর পাল্টা জোট ওয়ার্সো প্যাক্ট, বা ওয়ার্সো প্যাক্টের পাল্টা জোট ন্যাটো। তোমরা আগেও পড়ে এসেছো, মনে করিয়ে দেই, 1949 সালে গঠন হয়েছিল ন্যাটো এবং 1955 সালে গঠন হয়েছিল ওয়ার্সো প্যাক্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, তাহলে যখন পৃথিবীতে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধ চলছে, যুদ্ধের একটা পর্যায়ে আমরা দেখতে পাই সোভিয়েত ইউনিয়ন দুর্বল হয়ে পড়ে। কারণ সোভিয়েত নেতারা তারা দুর্নীতিপরায়ণ হয়ে পড়ে, সমাজতন্ত্রের প্রকৃত লক্ষ্য থেকে, উদ্দেশ্য থেকে তারা বিচ্যুত হয়ে পড়ে। এবং এই যে তারা বিচ্যুত হয়ে পড়ে, সে সময় কিন্তু আমেরিকা তার পুঁজিবাদের ইস্যুতে সেরকম অনড় শক্তিশালী থেকে যায়। এবং আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মিখাইল গর্বাচেভ তিনি যখন সোভিয়েত প্রেসিডেন্ট, হ্যাঁ সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, সেই মিখাইল গর্বাচেভ, গর্ব থেকে কেবল হয়েছে মিখাইল গর্বাচেভ, মনে রাখতে হবে তিনি বুঝে যান যে হয়তো সোভিয়েত ইউনিয়নকে টিকানো সম্ভব নয়, হয়তো সমাজতন্ত্রকে টিকানো সম্ভব নয়। এবং আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মিখাইল গর্বাচেভ তিনি কিন্তু অনেকটা মডারেট নীতি গ্রহণ করেন। এবং এই মিখাইল গর্বাচেভ, যাকে বলছি কিনা সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট, তিনি দুটি নীতি চালু করেন। একটি হচ্ছে গ্লাসনাস্ত এবং আরেকটি হচ্ছে পেরেস্ট্রাইকা। একটি গ্লাসনাস্ত আমি বলেছি, আরেকটি পেরেস্ট্রাইকা। মাথায় রাখতে হবে, গ্লাসনাস্ত মানে খোলামেলা আলোচনা। গ্লাসনাস্ত মানে অনেকবার পরীক্ষাতে এসেছে যে গ্লাসনাস্ত মানে কি। গ্লাসনাস্ত মানে খোলামেলা আলোচনা, মনে রাখতে হবে। গ্লাসনাস্ত মানে খোলামেলা আলোচনা, পেরেস্ট্রাইকা মানে সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা। পেরেস্ট্রাইকা মানে সংস্কারমূলক উন্নয়নমূলক আলোচনা। মনে রেখো কিন্তু গ্লাসনাস্ত, গ্লাস মানে খোলা থাকে, গ্লাসের মুখ খোলা থাকে, সো গ্লাসনাস্ত মানে খোলামেলা আলোচনা, পেরেস্ট্রাইকা মানে সংস্কারমূলক উন্নয়নমূলক আলোচনা। কারণ সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট তিনি, আবারও বলছি, বুঝতে পেরেছেন সোভিয়েত ইউনিয়নকে ঠিকানো সম্ভব নয় বা সোভিয়েত ইউনিয়নকে ঠিকানো যাবে না। সুতরাং কি করতে হবে, সুতরাং রাজনীতিতে মানে কোনো মানে মানে যেটাকে বলে এক কথায় যে ঘরোয়া কোনো মানে সলা পরামর্শ চলবে না, যা হবে সব ওপেন হবে। তাই গ্লাসনাস্ত আর পেরেস্ট্রাইকা এই নীতিটা চালু করেছিলেন তিনি 1985 সালে।
আবারও বলছি, সোভিয়েতের পতনের দ্বার প্রান্ত চলে এসেছে। সোভিয়েতকে আর টিকানো যাবে না। 1922 সালে যে সোভিয়েত গঠন হয়েছিল, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1991 সালে সেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। এই মিখাইল গর্বাচেভের আমলে সোভিয়েত ইউনিয়নের কি ঘটেছে? পতন ঘটেছে। এবং সোভিয়েতের পতন ঘটে সোভিয়েত ইউনিয়ন থেকে 15টি রাষ্ট্র কি করেছে? বেরিয়ে এসেছে। আর এই 15টি রাষ্ট্র কে কে একটু আগে তোমাদেরকে আমি কি করেছি? দেখিয়েছি। রাশিয়া সহকারে 15টি রাষ্ট্র বেরিয়ে এসেছে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে রাশিয়া কিন্তু আবার প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক রাষ্ট্রে কি হয়েছে? পরিণত হয়েছে। তাহলে পরীক্ষাটা যদি কখনো প্রশ্ন আসে যে রাশিয়া গণতান্ত্রিক রাষ্ট্রে, প্রথম রাশিয়া প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল বা সমাজতান্ত্রিক রাষ্ট্রে, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে রাশিয়া গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো কত সালে, প্লিজ তোমরা কমেন্ট করো তো, সালটা দেখি কেমন বুঝলা। যারা লাইভে যুক্ত আছো, একটি প্রশ্ন রেখেছি যে রাশিয়া গণতান্ত্রিক, আচ্ছা স্যার সালটা দিলে ভালো হতো, কোন সালটা? মেহরুন্নেসা লিমা, তুমি দয়া করে আবার একটু কমেন্ট করো তো বাবা, কোন সালটা দিলে ভালো হতো? কমেন্ট করো। প্রশ্ন রেখেছি রাশিয়া গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো কত সালে? আমার শাহরিয়ার মুবিন, নাফিস রহমান, আমার বন্ধুরা লিখেছে 1991 সালে। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের রাশিয়া গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, তোমরা লিখে বসাচ্ছ 1991 সালে। ধন্যবাদ তোমাদেরকে, কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ধন্যবাদ ঝর্ণা বিশ্বাসকে, ধন্যবাদ মেহরুন্নেসা লিমাকে। তাহলে আমরা শিখতে পেরেছি যে রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে বেরিয়ে এলো 15টির মতো রাষ্ট্র। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা একটু জানবো সেটি হচ্ছে এই যে 91 সালে, তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1991 সালে যে গণতান্ত্রিক রাশিয়া প্রতিষ্ঠা হলো, 1991 সালে যে গণতান্ত্রিক রাশিয়া প্রতিষ্ঠা হলো, সেই গণতান্ত্রিক রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন বরিস ইয়েলৎসিন। মনে রাখো তোমরা, গণতান্ত্রিক রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হয়েছেন বরিস ইয়েলৎসিন এবং বরিস ইয়েলৎসিন তিনি 1991 সাল থেকে 1999 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে গণতান্ত্রিক রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। আর এই বরিস ইয়েলৎসিনের কাছে খুবই প্রিয় ছিল যে ব্যক্তি, তিনি ছিলেন কেজিবি নামক একটি গোয়েন্দা সংস্থা ছিল সোভিয়েত ইউনিয়নের। কেজিবি নামক একটি গোয়েন্দা সংস্থা ছিল সোভিয়েত ইউনিয়নের। সেই গোয়েন্দা সংস্থার একজন অফিসার, যার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন, বর্তমান যাকে আমরা রুশ প্রেসিডেন্ট হিসেবে চিনে থাকি, ভ্লাদিমির পুতিন। এই বরিস ইয়েলৎসিনের কাছের মানুষ ছিলেন আমাদের ভ্লাদিমির পুতিন। এবং একটা সময় দেখা যায় যে বরিস ইয়েলৎসিন তিনি নানান জটিলতার সম্মুখীন হন এবং সেই সময়ে বরিস ইয়েলৎসিনের পরবর্তী রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন ভ্লাদিমির পুতিন, যাকে কিনা একবিংশ শতাব্দীর জার বলে। পশ্চিমারা ভ্লাদিমির পুতিনকে একবিংশ শতাব্দীর জার বলে। 1999 সাল থেকে প্রায় 2008 সাল পর্যন্ত 2 মেয়াদে ভ্লাদিমির পুতিন রাশিয়ার কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। তাদের সংবিধানে স্পষ্ট বলা আছে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি কি হতে পারবেন না? প্রেসিডেন্ট হতে পারবেন না। ফলে আমরা দেখতে পাই যে ভ্লাদিমির পুতিন তিনি 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত তিনি কিন্তু দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সে সময় সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ একাধিক বৃদ্ধি করা হয় এবং 2012 সাল থেকে আমি আজকে ক্লাস নিচ্ছি 2025 সাল পর্যন্ত আবারও পুনরায় আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট এখনো কিন্তু ভ্লাদিমির পুতিন। তো দেখেছো কেন একবিংশ শতাব্দীর জার? কারণ তিনি 2 মেয়াদে থাকার পরে কি করবে? আর তো সম্ভব না, প্রধানমন্ত্রী হন। 8 সাল থেকে 12 সাল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং এ সময় তিনি সংবিধান সংশোধন করিয়ে দিয়ে আবার 12 সালে প্রেসিডেন্ট হয়েছেন এবং স্টিল নাও প্রেসিডেন্ট আছেন এবং খুব সম্ভবত 2036 সাল পর্যন্ত তিনি রাশিয়ার কি থাকবেন? প্রেসিডেন্ট থাকবেন। এবং রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম ক্রেমলিন। মনে রেখো, ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম বলা হয়
ক্রেমলিন। এবং মার্কিন প্রেসিডেন্টের বাসভবন তো আমরা সবাই জানি হোয়াইট হাউস। কি হাউস? হোয়াইট হাউস। তোমাদের মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সাথে ক্রেমলিন রাশিয়ান প্রেসিডেন্টের যে বাসভবন, সরাসরি টেলিফোন যোগাযোগকে বলে হটলাইন। কি লাইন? হটলাইন। মাথায় রেখো যে হোয়াইট হাউসের সাথে রাশিয়ান সরকারের সচিবালয়, হ্যাঁ আমরা বলেছি যে ক্রেমলিন, সেই হোয়াইট হাউস এবং ক্রেমলিনের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগকে বলে হটলাইন। সরাসরি টেলিফোন যোগাযোগকে কি বলে? হটলাইন। তাহলে যারা তোমরা জানতে যে রুশ বিপ্লব একক কোনো বিপ্লব, আশা করি আজকের এই ক্লাসের পর থেকে তোমার মনে হবে রুশ বিপ্লব একাধিক কিছু বিপ্লবের সমষ্টি, যার যে বিপ্লব সম্পূর্ণ সাকসেস হয়েছে লাস্টে বলশেভিক বিপ্লব দ্বারা, অক্টোবর বিপ্লব দ্বারা, লেনিনের হাত ধরে। যারা লাইভে যুক্ত আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করো প্লিজ। ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করো এবং তথ্যগুলো নোট করো। কারণ মনে রেখো তোমরা যে এখন আমরা যে দেশগুলোর ইতিহাসগুলো পড়তে শুরু করেছি বা পড়বো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন কিন্তু হয় বা হয়ে থাকে, নট অনলি বিসিএস প্রিলি বাট অলসো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কিন্তু হয়, আসে। তো যারা লাইভে আছো ক্লাসটি কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও, অপেক্ষা করছি। ধন্যবাদ নাফিস রহমান তোমাকে ভাই, ধন্যবাদ ঝর্ণা বিশ্বাসকে, কৃতজ্ঞতা। ধন্যবাদ শাহরিয়ার মবিন, কৃতজ্ঞতা। ওকে ফাইন, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা আজকে আলোচনা করেছি রাশিয়া নিয়ে। আমরা লেকচার 14তে রয়েছি, লেকচার 14 এটা প্রথম খণ্ড আলোচনা করলাম। আগামীকালকে লেকচার 14 দ্বিতীয় খণ্ড আলোচনা হবে। সেখানে ফ্রান্স, ফরাসি বিপ্লব, সেখানে জার্মানি, ইতালি এবং ক্রমান্বয়ে আমরা স্পেন এবং ইউরোপের আরও কিছু দেশ, গ্রিস থেকে শুরু করে বেশ কিছু দেশের ইতিহাস, যুক্তরাজ্য মানে যেটাকে আমরা ইংল্যান্ড বলে চিনে থাকি, এই দেশগুলোর ইতিহাস সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো এবং প্র্যাকটিস করব, চর্চা করব, ক্লাস নোট করব। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা কমন পেয়ে যাব। বুঝতে পেরেছো? ভালো থেকো তোমরা, দেখা হবে কালকে আবারও। সুস্থ থেকো, মঙ্গল মতো থেকো। খোদা হাফেজ।